আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 34 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শ্রাবণ ভ্রু কুচকালো, কিন্তু কিছু না বলে খাবার মুখে তুললো। ধারা আরো বেশি সংকুচিত হয়ে এলো। মনে হলো যেন সবাই তার দিকেই তাকিয়ে আছে। তবে স্ত্রীর কথা শুনে বিষম খেলো সামিউল শেখ। কিছু বললেন না মুখে, কিন্তু মনে মনে ভীষণ অবাক হয়েছেন। তার পরিবারের সদস্যদের হয়েছেটা কি? সবাই এমন লাগাম ছাড়া হয়েছে কেন? ভেবে পেলেন না ভদ্রলোক। হুট করে সালমা বেগমের মনে পড়ল তিনি সামিউল শেখের ওষুধ আনতে ভুলে গেছেন। ধারার মাত্র খাওয়া শেষ হলো, তাই সে সালমা বেগমকে যেতে না দিয়ে ভদ্রতার সহিত বলল, মা আমি আনছি, আপনি থাকুন। এরপর হাত ধুয়ে উপরে চলে গেলেন। ধারার অনুপস্থিতিতে সুযোগ পেলেন সামিউল শেখ। তিনি এই পরিবেশটাই চাইছিলেন। সালমা বেগমের দিকে ইশারা করে নিশ্চিত হয়ে গলা খাকারি দিয়ে শ্রাবণকে বললেন, কাল রাতে ধারা কোথায় ছিল শ্রাবণ? একটু বিচলিত হলো না শ্রাবণ? অপ্রস্তুততাও দেখা গেল না। সে নির্লিপ্তভাবে রুটি খেতে খেতে বলল, আমার ঘরে। সামিউল শেখ বললেন, কেন? সামিউল শেখের প্রশ্ন করার ভঙ্গিটাই অস্বাভাবিক লাগলো শ্রাবণের। ভ্রুকুচকে বলল, কেন মানে? এটা কোনো প্রশ্ন করলে তুমি বাবা? মা তোমার সাথে এক ঘরে থাকে না? আমি কি কখনো কেন থাকে সেটা জিজ্ঞেস করেছি নাকি? হতবাক হয়ে নড়তে ভুলে গেলেন সালমা বেগম। চোখ রসগোল্লার মতো হয়ে গেল তার। হা হয়ে তাকিয়ে থেকেই বললেন, তুই কবে থেকে এমন লাগাম ছাড়া হলি রে বাপ? সামিউল শেখও তব্দা হয়েছেন। মুখে খাবার থাকলে নিশ্চিত বিষম খেতেন। কারণও আছে। ছোট থেকে শ্রাবণ শেখ একদম লাজুক প্রকৃতির, নম্র ভদ্র এবং একটা বাচ্চা ছেলে ছিল। এমনকি সে নিজের ভদ্রতা লাজুকতার জন্য স্কুল কলেজেও সুনাম পেয়েছিল। সামিউল শেখ ও সালমা জানেন তাদের ছেলে প্রচুর লাজুক ও চাপা প্রকৃতির। অথচ আজ এই মুহূর্তে তারা নতুন শ্রাবণকে আবিষ্কার করে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। তাদের অবাক হওয়ার রেশ না কাটতেই শ্রাবণ জোশে চুমুক দিয়ে আবারও বলল, স্বামী স্ত্রী এক ঘরে থাকতে হয়, জোর করে বিয়ে দিয়েছ। এখন তো আর পিচ্চি মেয়েটাকে ছুঁড়ে ফেলতে পারি না। যতই হোক ও আমার বউ, তাই আমার বউ আমার সাথেই থেকেছে। ইভেন এখন থেকে পার্মানেন্টলি আমার ঘরেই থাকবে। সামিউল শেখ নিজেকে সামলে নিলেন। ছেলের কথায় মূর্ছা না গিয়ে পরিকল্পনা অনুযায়ী যথাসম্ভব কঠোর গলায় জানালেন, কিন্তু ধারা তো তোমার সাথে থাকতে চাই না। তৎক্ষণাৎ ত্রুটি ছিটতে থাকা শ্রাবণের আঙুলগুলো থামলো। স্তব্ধ হলো ভ্রুজোড়া। অবাক হয়ে তাকিয়ে সামিউল শেখের দিকে ভ্রুকুচকে বলল, কি? সালমা বেগম আর সামিউল শেখ একে অপরের দিকে তাকিয়ে গুরুগম্ভীর ভঙ্গিতে একসাথে উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ বুঝালেন। শ্রাবণ হতভম্ব হয়ে দুজনের দিকে তাকালো। এরপর বলল, ও এটা নিজে বলেছে তোমাদের? সামিউল শেখ বললেন, তুই ডাইনিং এ আসার একটু আগেই বলল। সামিউল শেখের কথায় প্লেট থেকে হাত ছড়লো শ্রাবণের। একবার উপরের ঘরে তির্যক দৃষ্টি ফেলে জিজ্ঞেস করলো, তবে কি ও ডিভোর্স চাই? সালমা বেগম ঠোঁট উল্টিয়ে মাথা নেড়ে বললেন, না সেটা তো বলেনি। মেজাজ চরম লেভেলের খারাপ হলো শ্রাবণের। হাত ছেড়ে চেয়ারে থাকা তোয়ালেতে হাত মুছে সিঁড়ির দিকে পা বাড়ালো। আজ একটা বিহিত করতেই হবে। গত রাতে নিজের সমস্ত আত্মসম্মানকে বিসর্জন দিয়ে শ্রাবণ শেখ নিজের কথা বলেছে ধারাকে, ভালোবাসার কথাটা স্বীকার করেছে। অথচ মেয়েটা কিনা এভাবে পল্টি খেলো কেন? তার ভালোবাসার কি কোনো দাম নেই? না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। চরম বিরক্তিতে গটগট করে নিজের ঘরের দিকে এগিয়ে যেতে থাকলো শ্রাবণ। ভাগ্য সহায় হলো। একই সময় ধারাও কেবল ঘর থেকে বের হলো নিচে যাওয়ার জন্য। ভেতরে পুষে থাকা রাগটা তরতর করে জেগে উঠলো শ্রাবণের। তড়িঘড়ি করে ধারার সামনে গিয়ে দাঁড়ালো। হুট করে তার এমন আগমনে চমকে গেল মেয়েটা। তবে তার চমকপ্রদ মুখটা স্বাভাবিক না হতেও শ্রাবণ মোটামুটি ধমকের স্বরে বলে উঠলো, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কি চাইছো তুমি? খোলামেলা বলো তো আমাকে। ধারা বুঝলো না, তবে আজ করতে পারলো নিচে বাধ্য হয়ে বলা কথাগুলো ফাঁস হয়ে গেছে। ভয় পেল খানিকটা, তবে স্বীকার করলো না। আসলে সামিউল শেখ এবং সালমা বেগম এমন ভাবে ধারাকে প্রশ্নগুলো করেছে যে যদি ধারা সত্যি সত্যি হ্যাঁ সূচক উত্তর দিত, তাহলে সেটা ভীষণ লজ্জাজনক হয়ে যেত। এজন্য লজ্জা থেকে বাঁচতে সে মোটামুটি মিথ্যে কথাই বলেছে। তবে শেখ পরিবারের এই লোককে কথাটা ভালো করে বুঝাবে কে? ধারার নীরবতা আরো বিরক্ত করলো শ্রাবণকে। সে আরো খেপাটে সরে বলল, আমার সাথে থাকবে না, আবার ডিভোর্সও দেবে না। চাইছো কি তুমি? তামাশা করছো? শ্রাবণের তীক্ষ্ণ কথায় ঠোঁট কামড়ে খানিক চোখ কুচকালো ধারা। কোথা থেকে যেন সাহস এলো তার। মুখ ভেঙচিয়ে মাথা নিচু করলো, তারপর মিনমিন করে বলল, একই কথা তো আমিও বলতে পারি, আপনি তামাশা করছেন? চোখ শুরু করলো শ্রাবণ। মিনমিন করে বলা কথাটা শুনে রাগ খানিকটা কমলেও গম্ভীর রইল। দু হাত বুকে গুজে ভ্রু উঁচিয়ে বলল, আমি তামাশা করলে তুমিও করবে? তারা বাচ্চাদের মতো মাথা নেড়ে বলল, আবারও ভ্রু উচালো শ্রাবণ। তারপর বলল, আমি যা করব তুমিও তাই করবে? ধারা দু হাত কচলাতে কচলাতে আবারও বাচ্চাদের মতো মাথা নাড়ালো। তারপর বলল, অবশ্যই। বাঁকা হাসলো শ্রাবণ। এই তো সুযোগ। কোনো কথাবার্তা ছাড়াই ফট করে ধারার গালে ছোট করে চুমু খেলো। সেকেন্ডের মধ্যে ঠোঁট সরিয়ে এনে গাল এগিয়ে দিল। নির্লিপ্ত স্বরে আবদার করলো, নাও এবার তুমিও আমার গালে চুমু খাও। হয়ে তাকালো ধারা। চোখ দুটো বেরিয়ে আসার অতিক্রম হলো মেয়েটার। মুখ দেখে মনে হলো কেউ পৃথিবীর সবচেয়ে আশ্চর্যকর জিনিস তাকে দেখিয়েছে। অজান্তেই এক হাত উঠে গেল গালের সেই স্থানে। মেয়েটাকে সমকে থাকার সময়টাও দিল না শ্রাবণ। ভীষণ তাড়া দিয়ে বলল, কি হলো? খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি দাও। শ্রাবণের আচরণে আর কথায় ধারা একেবারেই হতবাক হয়ে গেল। যেন বজ্রাঘাতে অবশ হয়ে গেছে। গালের চুমুর উৎসতা এখনো লেগে আছে। সেই জায়গাটা হাত দিয়ে আড়াল করলো সে।
মুখটা লাল টকটকে হয়ে গেছে, বুকের ভেতর যেন তুমুল ঝড় বয়ে যাচ্ছে। কোনো মতে জড়সড় গলায় ফিসফিস করে বলল, আপনি পাগল নাকি? শ্রাবণ ভ্রুকুচকে ধীরভঙ্গিতে উত্তর দিল, তাই। এখন পাগলামি করব, যেটা করলাম সেটা তুমিও করবে, নইলে বুঝবো তোমার কথার কোনো দাম নেই। তারা শ্বাস বন্ধ করে ফেললো, কি করবে বুঝতে পারছিল না। একদিকে ভয়, নিচে কেউ ডাকতে পারে যদি কেউ উপরে আসে, আর একদিকে লজ্জা, এতটা কাছে থেকে লোকটা। তারা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, বুকের ভেতর ধকবক শব্দটা যেন বাইরেও শোনা যাচ্ছে। হাত দুটো আঁচলের কোণে গুটিয়ে রেখেছে, চোখ একবারও তুলছে না। শ্রাবণের তীক্ষ্ণ দৃষ্টি যেন তাকে গিলে খাচ্ছে। শ্রাবণ ভ্রু উঁচু করে আবারও তাড়া দিল, তারপর বলল, কি হলো? আমাকে নকল করবে বলেছিলে তাই না? এবার করো দেখি। তারা চোখ নামিয়ে ফেললো, ঠোঁট কাঁপছে, হাত কাঁপছে, শরীর যেন জমে গেছে। কোনোভাবে সাহস জোগাড় করে ফিসফিস করে বলল, আমি পারবো না। শ্রাবণ হালকা পাকা হাসলো, গম্ভীর গলায় বলল, পারতেই হবে। আমি চাই না তুমি আমার থেকে ভিন্ন কিছু করো। নাও ফার্স্ট। তারা চুপচাপ দাঁড়িয়ে রইল, বুকের ভেতর ঢাকের মতো ধপ শব্দ হচ্ছে। কি করবে বুঝে উঠতে না পেরে আবারও অসহায় হয়ে পড়ল। কিন্তু শ্রাবণের চোখে এমন দৃঢ়তা, এমন দাবিদার স্বভাব দেখেই যেন মনে হলো পালাবার কোনো পথই খোলা নেই। কোনোভাবে এক পা সামনে বাড়ালো ধারা, গাল থেকে হাত নামিয়ে শ্বাস আটকে কাছে এলো। ঠোঁট কাঁপছে, চোখ আদুবুজা, মনে হলো সত্যি আবার কিছু একটা করবে। শ্রাবণও প্রস্তুত, ঠোঁটে বিজয়ের হাসি খেলে গেল। কিন্তু হঠাৎই ধারা চমকে উঠে চোখ বড় বড় করে ফেললো। দু হাতে আঁচলটা শক্ত করে ধরে হুট করে এক পাশে ঘুরে গেল। এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা শ্রাবণ হতবাক হয়ে গেল, কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়েই রইল। তারপর ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটলো। তার সাথে বেইমানি, এই মেয়েকে নিজের পরিণাম টের পাচ্ছে। মৃদুস্বরে ফিসফিস করে বলল, পালাতে চাইলে কি লাভ হবে ধারা? যেখানে যাও না কেন আমি তো সেখানেই আছি। ধারা মারাত্মক লজ্জা পেয়েছে, এত লজ্জা সে জন্মেও কখনো পায়নি। লোকটা যে এভাবে পোল্টি খেয়ে তাকে এত আশ্চর্যজনক জিনিস করাতে চাইবে তা মেয়েটার মাথায় আসেনি। শেষমেশ ভয় পেয়ে বেচারি রুম থেকেই বের হলো না। শ্রাবণ নিচে আসার আগেই সে ঘরে গিয়ে লুকিয়ে পড়ল। শ্রাবণ অফিসে যাওয়া না পর্যন্ত এই ঘর থেকে কোনো মতেই বের হবে না। হবে না মানে হবেই না। শ্রাবণ ভেবেছিল অফিসে যাওয়ার আগে ধারাকে খুব সিনেমাটিক ভাবে বিদায় জানাবে, অথচ সেই সময়টাতে মেয়েটাকে খুঁজে না পেয়ে ভ্রু কুচকালো শ্রাবণ। অফিসে দেরি হয়ে যাচ্ছিল, তাই বেশি না ভেবে বেরিয়ে পড়লো। মনে মনে ভাবলো অফিস থেকে এসে মেয়েটাকে আছাড় মারবে। সালমা বেগম থালা বাসন গুছিয়ে সামিউল শেখের জন্য বিছানা ঠিক করে ঘর থেকে বেরিয়ে পড়লেন। শ্রাবণের ঘরের কাছে এসে দরজায় নক করে ডাকলেন ধারাকে। সালমা বেগমের কণ্ঠে এতক্ষণ পর হুঁশ ফিরে ধারার। তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। সালমা বেগম মুচকি এসে ঘরে ঢুকে পড়েন। তারপর বিছানায় বসতে বসতে বললেন, শ্রাবণের কি হয়েছে বলতো? সত্যি জাদুটনা করেছিস? লজ্জা পেল ধারা, তবে মনের অনুভূতি চেপেই মিনমিন করে বলল, না আমি তো কিছু করিনি মা। ধারার সরলতা দেখে ফিক করে হাসলেন সালমা বেগম। মুখে হাসি রেখেই বললেন, বুঝেছি। এখন যা তো, তোর ঘর থেকে সব জিনিসপত্র নিয়ে আয়। আমার ছেলে নাকি তোকে পার্মানেন্টলি এ ঘরেই রাখবে, তো এখন আর কি করার, চল দুজন মিলে জিনিসপত্র গুছিয়ে ফেলি। ধারা বেভাজাকে খেয়ে গেল, দু চোখ কপালে তুলে অবাক হয়ে তাকিয়ে থাকলো সালমা বেগমের দিকে। ভদ্রমহিলা এত সহজভাবে কথাটা বলে দিলেন, মনে হলো যেন এটাই খুব স্বাভাবিক ব্যাপার। অথচ ধারার ভেতরে এখনো ঘূর্ণিঝড় বইছে। গাল জ্বলে যাচ্ছে লজ্জায়, বুকের ভেতর ধুকপুক থামছেই না। এটা কোনো কথা? এ ঘরেই থাকতে হবে? আর ঘুমাবে কোথায়? শ্রাবণের সাথে? সে কি সর্বনাশ! কাপা কাপা গলায় ধারা বলল, মা এভাবে হয় নাকি? সালমা বেগম গভীর মুখ করে এবার মেয়েটার দিকে তাকালেন। পরক্ষণে আবারও মুচকি হেসে উঠলেন, কঠোর মুখভঙ্গি করে বললেন, কেন হবে না? হতেই হবে। আর আমার হীরের টুকরা ছেলেও বলেছে স্বামীর ঘরে থাকবে বউ, এটাই তো নিয়ম। নাকি তুই অন্যরকম কিছু ভেবেছিস? ধারা ঠোঁট কামড়ে নিচে তাকিয়ে রইল, কিছু বলতে পারলো না। মনে হলো সালমা বেগম যেন সবাই বুঝে গেছেন। তিনি আবারও মিষ্টি গলায় বললেন, তুই যাই ভাবিস না কেন ধারা, আমার কিন্তু মনে হয় তোর হাতেই আসল চাবিকাঠি। শ্রাবণকে এত বছর আমি দেখেছি, ও কাউকে পাত্তাই দিত না, অথচ তোকে নিয়ে ওর এত বদলটা আমি কিন্তু শুধু দেখছি না, উপভোগও করছি। আমার মুখ চাপা ছেলেটাকে লাগাম ছাড়া করে ছাড়লি। তারা এবার সত্যি সত্যি মরে গেল লজ্জায়। ওনা দিয়ে মুখ ঢাকতে গিয়েও থেমে গেল। ভেতরে ভেতরে কেমন যেন অদ্ভুত এক শিহরণ হলো। সালমা বেগম আর লজ্জা দিতে চাইলেন না মেয়েটাকে। থপ করে দাঁড়িয়ে উঠে বললেন, যা তাড়াতাড়ি জিনিসপত্র গোছা, বিকেলের ভেতরে সব সরিয়ে দিবি। আমি আছি, সাহায্য করছি, তুই ভয় পাস না। বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তারা বিছানায় বসে পড়ল। ভেতরে একরাশ ভয়, লজ্জা আর কেমন যেন এক মিষ্টি অনুভূতি। মনে হলো জীবনটা হঠাৎ করেই অন্যরকম রূপ নিতে চলেছে। তবে এই সুখ কি স্থায়ী? ধারার কপাল যে ভালো না, সে যে অভিশপ্ত। আদৌ কি এই সুখ চিরস্থায়ী হবে, নাকি পৃথিবীর শখ সুখানুভূতি পেয়ে আবারও হারিয়ে ফেলবে? অফিসে পৌঁছানোর পর শ্রাবণ অনুভব করলো সে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। একদম পুরোপুরি পাগল হয়েছে সে। কিছুদিন পর মেন্টাল আইসোলেশনে থাকতে পারে। এই যে অফিসে এসেছে, তার মনটা তো অফিসে থাকার কথা, তাই না? অথচ তার অবাধ্য নির্লজ্জ বেহায়া মনটা পড়ে আছে বাড়িতে থাকা এক সপ্তাদশীর নিকটে। এটা কি আদৌ যুক্তিযুক্ত? শ্রাবণ শেখ মোটেই এমন অনমনা নয়। কাজের সময় মনোযোগ দিয়ে কাজ করার তার ব্যক্তিত্ব, অথচ আজও তার মন ফাঁকি দিয়ে প্রজাপতির মতো উড়ে উড়ে মেয়েটার আশেপাশে বিচরণ করছে। অফিসে বসেই শ্রাবণ শেখ একজোড়া সম্মোহনী চোখ, ঘন কালো চুলের অবাধ্য বিচরণ, সূত্র চিকন এক নাক আর গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়া দেখতে পাচ্ছে। চোখ বন্ধ করলেও দেখছে, চোখ খুললেও দেখছে। এটা কি পাগল হওয়ার ইঙ্গিত নয়? ভাবনার মধ্যেই চেয়ারে হেলান দিয়ে থাকা শ্রাবণ ধপ করে চোখ জোড়া মেলে তাকালো।
না, এসব আর নেওয়া যাচ্ছে না। মেয়েটার মিনমিন কণ্ঠস্বরটা শোনার জন্য চৈত্রের খরা নেমেছে তার হৃদয়ে। বৃষ্টিতে সিক্ত করা খুবই জরুরি, আর এই সময় একমাত্র ওই মিষ্টি কণ্ঠস্বরটাই পারে হৃদয় সিক্ত করতে। তাই দ্রুত গতিতে শ্রাবণ ফোন বের করলো। কন্ট্যাক্ট লিস্ট থেকে ধারা নামটা বের করে তৎক্ষণাৎ কল দিল। শ্রাবণের পাশে যে ঘরে ধারাকে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরের আলমারির দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়েছিল ধারা। মনে মনে ভাবছিল এই কাপড়গুলো শ্রাবণের ঘরে কোথায় রাখবে, শ্রাবণের আলমারিতেই রাখবে নাকি অন্য কোথাও, আর তো জায়গা নেই, নাকি এই কাপড় এই রুমেই থাকুক। ঠোঁট কামড়ে এসবই ভাবছিল মেয়েটা। হুট করে তার হাতে থাকা ফোনটা বেজে উঠল। এই ফোনটা তার শ্বশুর সামিউল শেখই তাকে দিয়েছে। খুব বেশি চালায় না ধারা। সালমা বেগম আর সামিউল শেখ ছাড়া কারোর নাম্বারই সেভ করা নেই, এমনকি শ্রাবণেরও না। তাই শ্রাবণের নাম্বার আননোন দেখালো। তারা কিছুক্ষণ তাকিয়ে থেকেই কলটা ধরলো। ভদ্রভাবে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন? শ্রাবণ ভ্রু কুচকালো। মনে তো বলতে ইচ্ছে করলো তোমার অনাকাঙ্ক্ষিত স্বামী আর কাঙ্ক্ষিত প্রেমিক বলছি, কিন্তু না, বলবে না এখন, কারণ এই কথা বললে মেয়েটা নির্ঘাত লজ্জা পাবে। আর লজ্জা মাখা মুখটা শ্রাবণ দেখতে পাবে না, মিস করে যাবে। তাই বলল না তেমন কিছু, বরং প্রশ্নটা এড়িয়ে গিয়ে নিজে থেকেই বলল, কি করছো তুমি? এই পুরুষের কণ্ঠস্বর চিনতে ভুল হবে না ধারার, কখনোই হবে না। পৃথিবী বড়ই অদ্ভুত। ধারা নিজেও এই মুহূর্তে বুঝতে পারলো সে না চাইতেও শ্রাবণের কণ্ঠস্বর শোনার অপেক্ষায় ছিল। এতক্ষণের ভেতরকার অস্থিরতাটার নিমিষেই মিলিয়ে গেল। অদ্ভুত প্রশান্তিতে মন ভরপুর হলো। মিনমিন করে বলল, কিছু না, আপনি পৌঁছেছেন? শ্রাবণের বুকটা কেমন যেন হালকা হলো। সত্যি এত তৃপ্তি, এত শান্তি সে আগে পায়নি। ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠল। এভাবে একেবারে সোজা সাপটা ভাবে কেউ তাকে জিজ্ঞেস করছে সে পৌঁছেছে কিনা। মানে কেউ কি আদৌ কখনো ভেবেছে তার জন্য? মা ছাড়া এভাবে কেউ তো তার জন্য চিন্তিত ছিল না। এই মুহূর্তে মনে হলো মা ছাড়াও বাড়িতে আরো একজন আছে, অন্তত একজন আছে যে তার জন্য ভাবে। সে আবারও অকারণ দৃঢ়তা এনে বলল, হ্যাঁ পৌঁছেছি, কিন্তু একটা জিনিস আনতে ভুলে গেছি। ধারা ভাবলো গুরুত্বপূর্ণ কিছু, তাই খুব সিরিয়াস কণ্ঠে বলে উঠল, কি? শ্রাবণ বলল, আমার মনটা আনতে ভুলে গেছি, সেটা বাড়িতেই পড়ে রয়েছে। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সবাই দেখে নিন। আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।